ব্ল্যাকবাক। হ্যালো বন্ধুরা, কৃষ্ণ হরিণের মতো বন্যপ্রাণীর জীবন বাঁচাতে একজন মানুষ কতটা উৎসাহী হতে পারে এটা জেনে আপনি অবাক হবেন। এটি এমন এক যুবকের গল্প যে এমন একটি জেলায় বাস করত যেখানে প্রতি মাসে কৃষ্ণ হরিণ মারা যেত। এই কথা শুনে সে রাগ করত এবং দুঃখ পেত, কিন্তু সে জানত না কি করবে। এই ছেলেটি যখন কলেজে পড়তো তখন সে বন ও বন্যপ্রাণীর ক্ষতি নিয়ে বিষ্ণুই সম্প্রদায়ের একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন। ঠিক তখনই এই যুবকের জীবনের অর্থ বদলে যায়। পড়াশোনা শেষ করে সে তার গ্রামে ফিরে আসে এবং কৃষ্ণ হরিণের জীবন বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা ছিল, একজন ২০ বছর বয়সী ছেলে শিকারীদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াবে। তিনি গ্রামবাসীদের অনুরোধ করলেন যে তারা যেন শিকারের খবর পেলে তাকে অ্যালার্ট করে। একবার একজন গ্রামবাসী তাকে বলেছিলেন একটা শিকার হতে চলছে। শীতের এক ঠান্ডা রাত ছিল, তাপমাত্রা ছিল প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তবুও এই যুবকটি 30 কিলোমিটার ধরে তার মোটর সাইকেল চালিয়েছে। দুর্ভাগ্যবশত যখন সে সেখানে পৌঁছল, অলরেডি হরিণটি শিকার করা হয়ে গেছিল আর সেখানে এর মাংস রান্না করা হচ্ছিল। তাই সে পুলিশকে ফোন করে শিকারীকে গ্রেপ্তার করায়। 1972 সালের বন্যপ্রাণী আইনের ধারা 1-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছিল। এটি স্থানীয় শিকারীদের জন্য একটি ওয়ার্নিং এর মতো ছিল। কিছুক্ষণ পরে আরেকটি অনুরূপ ঘটনা ঘটে। আবারও তিনি ইনফরমেশন পায় যে কৃষ্ণ হরিণ শিকার করা হবে, আর সে যখন আবারও সেখানে পৌঁছল ততক্ষণে প্রাণীটি শিকার করা হয়ে গেছে। যখন এই লোকটি একা শিকারীদের থামানোর চেষ্টা করলো তখন একজন শিকারী তার মাথায় বন্দুক তাক করলো। লোকটি একটু ভয় পেয়ে গেল, কিন্তু যদি কোনো প্রজাতিকে বাঁচাতে তার জীবনের ঝুঁকি নেওয়ারও প্রয়োজন হয় তাহলে সে দ্বিধা করতে পারে না। এরপর পুলিশ এসে শিকারীকে গ্রেফতার করে এবং এভাবেই সে জীবিত বেরিয়ে আসে। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের গল্পের এই যুবকটি কে? আর কেউ নয়, তিনি ছিলেন বিষ্ণু। 51 বছর বয়সী অনিল বিষ্ণু। তার গল্পটি দ্য বেটার ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছিল, একটি আশ্চর্যজনক মিডিয়া পোর্টাল যা নিয়মিতভাবে এমন অনেক বাস্তব জীবনের নায়কদের উপর আলোকপাত করে। অনিল বিষ্ণু রাজস্থানের লাক্সার গ্রামের বসবাসকারী একজন কৃষক। এখনো পর্যন্ত তিনি 300 জনেরও বেশি শিকারীকে হাতে নাতে ধরেছেন। তিনি মামলা দায়ের করেন, সাক্ষীদের সাক্ষ্য উপস্থাপন করেন এবং যতক্ষণ মামলাটি চলে ততক্ষণ তার তদন্ত চালিয়ে যান। সে অপরাধীদের জেলে ঢোকাতে সাহায্য করে। শিকার করা ছাড়াও কৃষ্ণসার হরিণের মৃত্যুর পিছনে অন্যান্য কারণ রয়েছে, যেমন সড়ক দুর্ঘটনা, চরম জলবায়ু এবং কুকুরের কামড়। এ কারণে অনিল বিষ্ণু গ্রাম থেকে 2 লাখ টাকা সংগ্রহ করে 66টি পুকুর তৈরি করেছেন, যেখানে গ্রীষ্মকালে এই প্রাণীরা জল খেতে আসতে পারে। যদি কোনো প্রাণী আহত হয় তাহলে সে তার বাড়িতে অথবা বন বিভাগের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। যদি কোনো মা মারা যায় তাহলে সে কৃষ্ণ হরিণ এবং চিঙ্কারার বাচ্চাগুলোকে বনে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত লালন পালন করে। আজ রাজস্থানের 12টি জেলা জুড়ে তার প্রায় 3000 লোকের একটি বিশেষ দল রয়েছে। এ সমস্ত বছরে তিনি প্রায় 10,000 কৃষ্ণ হরিণ এবং চিঙ্কারাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছেন। এই কারণে 2021 সালে রাজস্থান সরকার অনিল বিষ্ণুকে অমৃত দেবী পরিবেশ সুরক্ষা পুরস্কার প্রদান করে। এখন আশ্চর্যের বিষয় হলো যে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিষ্ণুয়ের প্রশংসায় ব্যস্ত। আমাদের সংবাদ মাধ্যমের প্রতি সপ্তাহে আপনি এই ধরনের আলোচনা অবশ্যই দেখতে পাবেন। এমনকি কেউ কেউ তো এভাবে বলে যে বিষ্ণু হলেন ভারতের নতুন ভগৎ সিং। বাহ, কিন্তু সমস্যা হলো এই লোকেরা অনিল বিষ্ণুয়ের কথা বলছে না। তারা অনিল বিষ্ণু সম্পর্কে জানেও না। তারা বলছে লরেন্স বিষ্ণুয়ের কথা। কে এই লরেন্স বিষ্ণুই? সে কতগুলো কৃষ্ণ হরিণ বাঁচিয়েছে। বন্যপ্রাণী সুরক্ষায় তার কাজ করার কোনো তথ্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তার বিরুদ্ধে 84টি মামলা পাওয়া গেছে। আপনি যা খুঁজতেছেন তা হলো লরেন্স একজন গ্যাংস্টার। একদিকে অনিল বিষ্ণু সুতরগড়ের একটি কলেজে পড়াশোনা করতেন এবং পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষাকে তার জীবনের লক্ষ্য করে তুলেছিলেন। অন্যদিকে লরেন্স বিষ্ণু চণ্ডীগড়ের একটি কলেজে পড়াশোনা করেছেন এবং তিনি কি করতেন? তিনি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। আচ্ছা,
ছাত্র রাজনীতি এটা আসলে ভালো। আমরা বিশ্বাস করি যে ছাত্রদের রাজনৈতিক হওয়া উচিত। ভগৎ সিং তার কলেজ জীবনেও রাজনীতিতে আগ্রহী ছিলেন। তিনি ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তিনি প্রচুর পড়তেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে বন্দুক এবং পিস্তল বিপ্লব আনতে পারে না। বিপ্লবের তরবারি কেবল আদর্শের পাথরের উপরেই ধারালো করা যেতে পারে। তিনি কীর্তি, দ্য রিলিজিয়াস রাইটস অ্যান্ড দ্য সলিউশনের মতো প্রকাশনায় অসংখ্য প্রবন্ধ লিখেছেন। এ প্রবন্ধে তিনি জনসাধারণকে বলেছিলেন কিভাবে সাম্প্রদায়িক শক্তি দেশকে ধ্বংস করে। তিনি তখনকার ঘন ঘন দাঙ্গার কথা বলেছিলেন, কিভাবে মানুষ একে অপরকে হত্যা করেছিল শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয় ভিন্ন হওয়ার কারণে। এই প্রবন্ধে ভগৎ সিং সমাধানও দিয়েছেন, মানুষের মধ্যে শ্রেণী চেতনা জাগ্রত করা, অর্থাৎ তাদের বুঝতে হবে যে তারা হিন্দু হোক বা মুসলিম অথবা শিখ, তারা একই শ্রেণীর এবং সারা বিশ্বের দরিদ্র মানুষ তাদের জাতি, ধর্ম বা জাতীয়তা নির্বিশেষে একই অধিকার ভোগ করে। তারা তখনই উপকৃত হবে যখন সকল প্রকার বৈষম্য দূর করা হবে এবং তারা নিজের হাতে ক্ষমতা গ্রহণ করবে। প্রবন্ধের শেষে তিনি আশা প্রকাশ করেন যে ভারতের শুভাকাঙ্ক্ষীরা এই সমাধানগুলি নিয়ে ভাববেন এবং দেশকে আত্মধ্বংস থেকে রক্ষা করবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, লরেন্স কি এই সমাধানগুলি নিয়ে ভেবেছিলেন? তিনি কি দেশের ঐক্যের জন্য কিছু করেছেন? নিজেকে জিজ্ঞাসা করুন। ভগৎ সিং দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে কৃষক সকলের জন্য শস্য উৎপাদন করে সে সবসময় নিজেই ক্ষুধার্ত থাকে। যিনি সবার জন্য কাপড় বুনেন তার বাচ্চাদের কেন কাপড় নেই? লরেন্স কি কৃষকদের তাদের ফসলের বেশি দাম পেতে সাহায্য করার জন্য প্রতিবাদ করেছিলেন? না। তাহলে লরেন্স বিষ্ণুর ছাত্র রাজনীতি কেমন ছিল? পুলিশের দলিল থেকে দেখা যায় যে ছাত্র রাজনীতি নির্বাচনে লরেন্স বিষ্ণুই একজন প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছিলেন। তখন প্রতিপক্ষের সাথে মারামারি শুরু হয়। তার এক বন্ধু ওয়ার্নিং দেওয়ার জন্য গুলি চালায় এবং 5 দিন পর তার বন্ধুদের সাথে সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন চালানো এক ব্যক্তির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাকে 8 জন বন্ধুসহ গ্রেপ্তার করা হয়েছিল। জেলে থাকাকালীন তিনি একজন অস্ত্র সরবরাহকারীর সাথে দেখা করেন। মুক্তি পাওয়ার পরও তার অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত ছিল। আরও অনেক মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু যখন উভয় পক্ষ আপোষ করে তখন মামলাগুলি বাতিল হয়ে যায়। 2010 সালে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট পোস্টের জন্য একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। এই প্রবন্ধটি দেখুন। নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর আক্রমণ করেছিলেন বলে অভিযোগ। 2011 সালে তিনি জামিনে মুক্তি পান। তিনি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেন এবং এইবার জয়ী হন। কলেজে থাকাকালীন তার বিরুদ্ধে প্রায় 18টি মামলার অভিযোগ আনা হয়েছিল। 2012 সালে লরেন্স তার আইন ডিগ্রি অর্জন করেন এবং আইন ডিগ্রি পাওয়ার পর যে কেউ কি করবে, সে আইন অনুশীলন শুরু করবে। কিন্তু লরেন্স কি এটা করেছিল? না। তিনি আদালতে গিয়েছিলেন, কিন্তু নিরপরাধ মানুষের জন্য ন্যায় বিচার পেতে নয়, আইনজীবী হিসেবে নয়, একজন অভিযুক্ত হিসেবে। 2013 সালে তিনি প্রচারণার সময় তার সহযোগীদের সাথে তিনি প্রতিদ্বন্দ্বী মনোনীত প্রার্থীকে হত্যা করেছিলেন এবং তারপর তারা পালিয়ে যায়। 2014 সালে লরেন্স একটি পুলিশ পিকেটে ধরা পড়েন এবং 2015 সালে আদালতের শুনানির সময় তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান, কিন্তু তাকে আবার গ্রেপ্তার করা হয়। এই সময়ের মধ্যে সে গ্যাংয়ের নেতা হিসেবে তার অবস্থান প্রতিষ্ঠা করে ফেলেছিল। লরেন্সের বন্ধু গুলডি ব্রার এই গ্যাংটি পরিচালনা শুরু করেছিলেন। এছাড়াও এই নতুন ভারতে ব্যবসা করার সহজতা ছিল অনেক। এ কারণে জেলে থাকা সত্ত্বেও একজন অপরাধী তার কার্যকলাপ চালিয়ে যেতে পারে। তাই লরেন্স আরেক গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জাথেজির সাথে হাত মেলান। পরে তাদের মধ্যে ঝগড়া হয়, কিন্তু পুলিশ বলে যে তারা যখন একসাথে কাজ করেছিল তখন লরেন্স কালা জাথেজি গ্যাং দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে 30টি খুন করেছিল। আপনি কি জানেন খুনের অর্থ কি? বিনোদনের খাতিরে সিনেমা বা পাবজির মতো ভিডিও গেমগুলিতে হত্যাকে এক স্বাভাবিক এবং স্টাইলাইজ করা হয়, যেন খেলা শেষ হয়ে গেলে সবকিছু পুনরায় সেট করা হবে। কিন্তু বাস্তব জীবনে মানুষ মারা গেলে আর ফিরে আসে না। তাদের পরিবার চিরতরে ধ্বংস হয়ে যায়। শুধু আর্থিকভাবে নয়, আবেগগতভাবেও 30টিরও বেশি পরিবার ধ্বংস হয়ে গেছে। লরেন্সের অন্যতম ঘোর শত্রু ছিলেন দবিন্দর বামবিহা। কেন দুজনের মধ্যে শত্রুতা ছিল? দবিন্দর বামবিহা কি একটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সাথে দেশে ধর্মীয় দাঙ্গা উস্কে দেওয়ার জন্য কাজ করেছিল, নাকি সে যুবকদের মাদক সরবরাহ করেছিল? আর লরেন্স কি এইসব থামাতে চাইছিল? না, ব্যাপারটা এমন ছিল না। তবে যদি কখনো লরেন্সের উপর কোনো বলিউড ছবি তৈরি হয়, তাহলে তারা অবশ্যই এই ধরনের মহিমা এবং ন্যায্যতা আনতে পারে। কিন্তু সত্য হলো, লরেন্স এবং দবিন্দরের শত্রুতা ছিল চাঁদাবাজির টাকার কারণে। এর মানে হলো, যারা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে পারে না, তারা প্রায়শই অন্যদের হুমকি
দেয় এবং তাদের কষ্টার্জিত অর্থ কেড়ে নেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আর যদি তারা টাকা দেয় তবেই তাদের কোনো ক্ষতি করা হবে না এবং প্রকৃতপক্ষে তারা অন্যান্য গ্যাং থেকেও সুরক্ষিত থাকবে। দবিন্দর বামবিহার চাঁদাবাজির র্যাকেট চণ্ডীগড়, মোহালি এবং পঞ্চকুলায় চলছিল, কিন্তু লরেন্স এ চাঁদাবাজির টাকা চেয়েছিল এবং তাদের আন্তদলীয় প্রতিদ্বন্দ্বিতার কারণে পাঞ্জাব, দিল্লি এবং চণ্ডীগড়ে শুট আউটের ঘটনা ঘটে। চাঁদাবাজির টাকা ছাড়াও লড়াইয়ের আরও একটি কারণ ছিল পাঞ্জাব সঙ্গীতশিল্পী এবং কাবাডি খেলোয়াড়দের উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করা। কিন্তু 2016 সালের সেপ্টেম্বরে দবিন্দর বামবিহা পুলিশ এনকাউন্টারে নিহত হন। ভাতিন্ডা থেকে ব্রেকিং নিউজ আসে, যেখানে গ্যাংস্টার দবিন্দর বামবিহার পুলিশ এনকাউন্টারে নিহত হয়েছে। আজকাল তরুণরা এই গ্যাংস্টারদের প্রতি খুব আকৃষ্ট, কিন্তু তাদের এটা ভালো করে বুঝতে হবে, যখন একজন গুন্ডা বেঁচে থাকে তখন তাকে অন্যদের থেকে লুকিয়ে থাকতে হয়। সে হয় জেলে আছে, নয়তো জেলে না থাকলেও তার জীবন যেন বিলাসবহুল কারাগারে বসবাস করার মতো। টাকা পয়সা এবং সমস্ত বিলাসিতা থাকলেও তাকে অন্যদের কাছ থেকে লুকিয়ে থাকতে হয়। সে লরেন্স বিষ্ণয় হোক বা দাউদ ইব্রাহিম হোক, আপনার আর আমার মতো মানুষ যেখানে খোলামেলাভাবে চলাফেরা করতে পারে, পরিবারের সাথে উৎসব উদযাপন করতে পারে, এই গুন্ডাদের কিন্তু সেই স্বাধীনতা নেই। তারা ক্রমাগত ভয় পায় যে কেউ তাদেরকে মেরে ফেলতে পারে। হয় অন্য কোনো গুন্ডা তাদের মেরে ফেলবে, নয়তো পুলিশ এনকাউন্টারে তাদের হত্যা করা হবে, অথবা তাদের জেলে আটকে রাখা হবে, অথবা এটাও সম্ভব যে তাদের কারাগারের ভেতরে হত্যা করা হবে। দবিন্দর বামবিহা ছাড়া এর অনেক উদাহরণ আছে। লরেন্স গ্যাংয়ের আরেক বিখ্যাত গ্যাংস্টার অঙ্কিত বাহাদুরকে ধরুন। লরেন্সকে যখন জেলে পাঠানো হয়েছিল তখন অঙ্কিত পাঞ্জাব এবং রাজস্থানে এই গ্যাংটি পরিচালনা করতেন। তার বিরুদ্ধে 4টি খুন এবং 15টি চাঁদাবাজির মামলা ছিল এবং 2019 সালের ফেব্রুয়ারিতে জিরাকপুরে একটি পুলিশ এনকাউন্টারে সে মারা যায়। শুধু তাই নয়, জনসত্তার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে তার মৃত্যুর পর তার বাবা হাসপাতাল থেকে তার মৃতদেহ নিতে অস্বীকৃতি জানান। তিনি জানাচ্ছেন যে এটি তার ছেলের কর্মফল এবং তিনি যুবকদের কাছে তার ছেলের মতো না হওয়ার জন্য আবেদন করেছিলেন। একই পথ বেছে নিলে তাদেরও একই পরিণতি হবে বলে এই বিষয়েও তিনি সতর্ক করেছিলেন। ভয়ঙ্কর অপরাধী জিতেন্দ্র গোগির গল্পটা ঠিক এমনই। তিনি লরেন্স বিষ্ণয় কালা জাতেজি গ্যাংয়ের সাথেও যুক্ত ছিলেন। সে 4 বছর ধরে পুলিশের কাছ থেকে পালাতক ছিল এবং অবশেষে 2020 সালের মার্চ মাসে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তাকে রোহিণী আদালতের শুনানির জন্য আনা হচ্ছিল। ঠিক তখনই আইনজীবীর পোশাক পরে 2জন ব্যক্তি এসে আদালত প্রাঙ্গণে তাকে গুলি করে। এই 2 খুনি যজ্ঞা এবং রাহুল সেখানে পুলিশের হাতে নিহত হয়েছিল। তারা ছিল জিতেন্দ্র গোগির প্রতিদ্বন্দ্বী সুনীল বালিয়ান ওরফে টিল্লু তাজপুরিয়ার দলের লোক। প্রায় 1.5 বছর পর টিল্লু তাজপুরিয়াকেও হত্যা করা হয়। কোথায়? তিহার জেলের উচ্চ নিরাপত্তা ওয়ার্ডে। গোগি গ্যাংয়ের 4 জন লোক লোহার রড দিয়ে 100 বারেরও বেশি আক্রমণ করে তার উপর। আর ঠিক এভাবেই প্রতিশোধ নিতে এবং সেই প্রতিশোধ নিতে গোগি এবং টিল্লু গ্যাংয়ের প্রতিদ্বন্দ্বিতায় তাদের সহ 20 জন নিহত হয়। লরেন্স বিষ্ণয়ের সহযোগী গুলদীপ রার একটি ফেসবুক পোস্ট করে বলে যে গুগিমান গ্রুপের সদস্যরা তাদের ভাই এবং নেতা গুগির প্রতিশোধ নিয়ে অন্যদেরকে গর্বিত করেছেন। সে অন্য গ্যাংয়ের সদস্যদেরকে ডেকে বলল যে শীঘ্রই তাদেরও একই পরিণতি হবে। বন্ধুরা, এই গ্যাংগুলির মধ্যে বন্ধুত্ব শুলে ছবির জয় এবং ভীরুর মতো নয়। এই গ্যাংগুলির মূলনীতি ছিল আলাদা। শত্রুর শত্রু তাদের বন্ধু, এই প্রবাদে তারা বিশ্বাসী ছিল। লরেন্স বিষ্ণয় কালা জেঠেজি এবং জিতেন্দ্র গোগি গ্যাং ছাড়াও তাদের সিন্ডিকেটে আরও কিছু গ্যাং ছিল, যেমন সুবে গুজ্জর এবং রাজস্থান ভিত্তিক আনন্দ পাল সিং। তাদের মধ্যে সুবে গুজ্জরকে 2021 সালে হরিয়ানার বিশেষ টাস্ক ফোর্স গ্রেপ্তার করে। 2022 সালে মানেশ্বর নগর নিগম এবং পুলিশ তার সুন্দর 4তলা বাড়িটি ভেঙে ফেলে। অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে নির্মিত এই বাড়ির মূল্য ছিল প্রায় 4 কোটি টাকা। বলা হচ্ছে এই বাড়িটি অবৈধভাবে নির্মিত হচ্ছিল। অন্যদিকে আনন্দ পাল সিং পুলিশ এনকাউন্টারে নিহত হন। কয়েক মাস আগে একটি সিবিআই আদালত পর্যবেক্ষণ করেছিল যে আনন্দ পাল আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু তবুও তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আনন্দ পালের সহযোগী অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মিন্স কালা জাথেজিকে বিয়ে করেন। সুতরাং একদিকে লরেন্স কালা জাথেজি, গোগি, সুবে গুজ্জর এবং আনন্দ পাল সিংয়ের অপরাধ সিন্ডিকেট এবং আরেকটি প্রতিদ্বন্দ্বী অপরাধ সিন্ডিকেট, যার মাধ্যমে রয়েছে দবিন্দর বামবিহা গ্যাং, নীরজ বাওয়ানাথ, টিল্লু তাজপুরিয়া, সন্দীপ ধিল্লু এবং কৌশল চৌধুরী।
তাদের মধ্যে বামবিহা এবং টিল্লু নিহত হয়েছেন এবং বাকি 3 জন কারাগারে রয়েছেন। নীরজ বাওয়ানার বিরুদ্ধে 40টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে খুন এবং খুনের চেষ্টা, চাঁদাবাজি এবং জমি দখল। 2015 সালের এপ্রিল মাসে এক রাতে তিনি গোপনে তার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে গ্রেফতার করে। 2017 সালের অক্টোবরে তাকে নির্জন কারাগারে রাখা হয়েছিল। তার আশেপাশে আর কোনো বন্দী থাকবে না। পরে তার আইনজীবী আদালতে অনুরোধ করলেন যে একাকিত্বের কারণে তিনি বিষণ্ণতার মতো মানসিক সমস্যায় ভুগছেন। 2018 সালের এপ্রিলে আদালত তাকে অন্য একটি নিরাপদ ওয়ার্ডে স্থানান্তরিত করার নির্দেশ দেয়, যেখানে তিনি অন্যান্য বন্দীদের সাথে কথা বলতে পারবেন। পুলিশ তার এক সহযোগী সচিন ওরফে গুলুকেও গ্রেপ্তার করেছে। তিনি যে বাড়িতে থাকতেন তা নীরজের বাবা প্রেম সিং এর নামে নিবন্ধিত ছিল। সেই বাড়িতে একটি এমজি হেক্টর ছিল, একটি পরিবর্তিত স্করপিও যা বুলেট প্রুফ হিসেবে তৈরি করা হয়েছিল, 4টি পিস্তল, 89টি কার্তুজ এবং 2টি অতিরিক্ত ম্যাগজিনও পাওয়া গেছে। এ কারণে নীরজের বাবা প্রেম সিংকেও 2022 সালের অক্টোবরে গ্রেফতার করা হয়েছিল। দ্বিতীয় গ্যাংস্টার সন্দীপ ঢিলু 2018 সালে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। 2020 সালে শিলিগুড়িতে তাকে আবারও গ্রেফতার করা হয়েছিল। আর আজ তকের এই প্রতিবেদনটি দেখুন। 2 লাখ টাকা পুরস্কার সহ অপরাধী গ্রেফতার। এনকাউন্টারের ভয়ে তার স্ত্রী একটি ভিডিও ভাইরাল করে দেয়। ভিডিওটিতে ঢিল্লুর স্ত্রীকে বলতে দেখতে পাবেন যে, আমি প্রিয়ঙ্কা সন্দীপের স্ত্রী, আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আমি ভয় পাচ্ছি যে আমার স্বামীর এনকাউন্টার হতে পারে, তাই আমি আপনাদের এইসব বিস্তারিতভাবে বলছি যাতে আপনারা এই গুন্ডাদের জীবন বুঝতে পারেন। যদি কোনো ব্যক্তি অপরাধের জগতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তার বন্ধু বান্ধব এবং পরিবারকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তৃতীয় গ্যাংস্টার ছিল কৌশল চৌধুরী। গত বছর তার সম্পর্কে একটি খবর প্রকাশিত হয়েছিল যে পুলিশ হেফাজতে থাকাকালীন সে নাপিতের কাছ থেকে চুলের ট্রিমার ছিনিয়ে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাকে বাঁচিয়েছে এবং তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার আরেকটি মামলা দায়ের করেছে। তার সাথে সম্পর্কিত আরও 2টি খবর ছিল। প্রথমে তার 2 বন্দুকধারী দিল্লির রানীবাগে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালায় 15 কোটি টাকার চাঁদাবাজির জন্য। তারা একটি স্লিপ রেখে গেছে যাতে লেখা ছিল কৌশল চৌধুরী, পাবন সুকিন, বামবিহা গ্যাং। উভয় বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। আর দ্বিতীয় খবর ছিল কৌশল চৌধুরী লরেন্সকে হত্যার পরিকল্পনা করেছিলেন। আর এটা কিছুদিন আগের খবর ছিল। লরেন্স বিষ্ণুকে হত্যাকারী পুলিশ অফিসারকে 1,11,11,111 টাকার পুরস্কার ঘোষণা করেছে ক্ষত্রিয় কর্ণী সেনা। কারণ যখন কর্ণী সেনার সভাপতি সুখদেব সিং গুগামেদিকে হত্যা করা হয়েছিল তখন লরেন্স গ্যাংয়ের দায়িত্ব গ্রহণ করেছিল। পরে এই খবরটি আপডেট করা হয়েছিল যে লরেন্সকে হত্যা করলে কেবল একজন পুলিশ অফিসারই নয়, এমনকি সাবরমতী কারাগারের যদি কোনো বন্দীও হয় তবুও সে পুরস্কার পাবে। যদি কোনো পুলিশ অফিসার লরেন্স বিষ্ণুকে এনকাউন্টার করে তাহলে সেই পুলিশ অফিসার কর্ণী সেনার পক্ষ থেকে 1,11,11,111 টাকার পুরস্কার হিসেবে পাবেন। আর অন্যদিকে কৌশল চৌধুরী ও লরেন্সের হিট লিস্টে আছেন। লরেন্স নিজেই এনআইকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কিন্তু কেন? ভিকি মৃত্যুখেরা হত্যাকাণ্ডে কৌশল চৌধুরীর ভূমিকা ছিল বলে জানা গেছে। ছাত্র রাজনীতির সময় থেকে ভিকি লরেন্সের ঘনিষ্ঠ ছিলেন। 2021 সালের আগস্টে তাকে খুন করা হয়। 2020 সালের অক্টোবরে চণ্ডীগড়ের সেক্টর 39 থানায় দায়ের করা মাত্র একটি এফআইআরে ভিকির নাম ছিল। এই এফআইআরে ভিকির বিরুদ্ধে লরেন্স গ্যাংয়ের সদস্য হওয়ার এবং সেই গ্যাংয়ের সদস্যদের লজিস্টিক সহায়তা প্রদানের অভিযোগ আনা হয়েছিল। হত্যাকাণ্ডের 1 বছর পর মোহালির এসএসপি বিবেকশীল সোনি তার বিবৃতিতে বলেছিলেন যে কেবল লরেন্স গ্যাংয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার কারণে ভিকি প্রতিদ্বন্দ্বী বামবিহা গ্যাংয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। দাবিন্দার বামবিহার মৃত্যুর পর এই গ্যাংটি পরিচালনা করত লাকি পেডিয়াল। দিল্লি পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট মামলাটি ফাঁস করে এবং প্রকাশ করে যে লাকি পাডিয়ালের নির্দেশে কৌশল চৌধুরী এবং অমিত ডাগর হত্যার ষড়যন্ত্র করেছিলেন। এর জন্য 4 জন শার্প শুটার হায়ার করা হয়েছিল এবং বামবিহা গ্যাংয়ের 12 জন গ্যাংস্টারকে গ্রেফতার করা হয়েছিল। 3 জন শুটার সহ জিজ্ঞাসাবাদে তারাও কৌশল চৌধুরী এবং অমিত ডাগরের নাম উল্লেখ করেছে। এখানে আমাদের গল্পে আরেকটি চরিত্র এন্ট্রি করে। নবভারত টাইমসের অমিত ডাগর সম্পর্কে একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে এক পর্যায়ে কৌশল গ্রুপের অমিত ডাগর লরেন্সকে হুমকি দিয়েছিলেন এবং মুক্তিপণ দাবি করেছিলেন। লরেন্স যখন টাকা দিতে অস্বীকৃতি জানায় তখন জয়পুরে অমিত ডাগরের গুন্ডারা লরেন্সের সাথে যুক্ত একটি নির্মাণ কোম্পানির একজন কর্মকর্তাকে হত্যা করে। কথিত আছে যে তখন লরেন্স বিষ্ণু অমিত ডাগরকে 50 মিলিয়ন মুক্তিপণ দিয়েছিলেন। আজ কৌশল চৌধুরী এবং অমিত ডাগর দুজনেই লরেন্স বিষ্ণুয়ের মতো জেলে। অমিত ডাগরের টুইঙ্কলের সাথে প্রেমের বিয়ে হয়েছিল। 1 বছর আগেও তার গ্রেফতারের খবর পাওয়া গেছিল।
এসিপি বরুণ ধাইয়া বলেন যে তিনি অমিত ডাগরের গ্যাং পরিচালনা করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল যে গুরগাঁওয়ের খানসা মন্ডিতে তিনি সবজি বিক্রেতাদের কাছ থেকে 3,000-4,000 টাকার চাঁদা আদায় করতেন। আমরা তাকে গ্রেপ্তার করতে সফল হয়েছি। সে খানসা মন্ডিতে চাঁদাবাজির চক্র পরিচালনার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে অবৈধ চাঁদাবাজি এবং চাঁদাবাজির সাথে সম্পর্কিত অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলির তদন্ত শুরু হয়েছে। কৌশল চৌধুরী এবং অমিত ডাগর ছাড়াও লরেন্স আরেকজনের টার্গেটের নাম রেখেছিল, মনদীপ ধারিওয়াল। লরেন্স অভিযোগ করেছিলেন যে মনদীপ ভিকির খুনিদের সাহায্য করেছিলেন। মনদীপ লাকি পেডিওয়ালের সাথেও যুক্ত ছিলেন এবং তার ব্যবসা পরিচালনা করত। তাকে ফিলিপাইনে হত্যা করা হয়েছিল এবং লরেন্স গোল্ডি ব্রার গ্যাং হত্যার দায় স্বীকার করেছিলেন। আরেকটি লক্ষ্য ছিল প্রয়াত পাঞ্জাবি গায়ক শাগানপ্রীত সিং, সিদ্ধু মুসেওয়ালার ম্যানেজার। পাঞ্জাব পুলিশ আদালতে সাক্ষী দিয়েছে যে যথেষ্ট প্রমাণ রয়েছে যে লাকি পেডিওয়ালের সাথে শগনপ্রীতও ভিকি হত্যার একজন প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন। এরপর সে অস্ট্রেলিয়ায় পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য একটি উন্মুক্ত পরোয়ানা জারি করা হয়েছে। তারা তাকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। 2022 সালের মে মাসে সিদ্ধু মুসেওয়ালাকেও হত্যা করা হয় আর লরেন্সের বন্ধু গুলডি ব্রার খুনির দায়িত্ব নিয়েছিলেন। দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে যে শগনপ্রীত সিং এবং সিদ্ধু মুসেওয়ালা ভিকি হত্যার সাথে জড়িত ছিল। সিদ্ধু মুসেওয়ালার হত্যার পর টাইমস অফ ইন্ডিয়ায় সিদ্ধার্থ ব্যানার্জির একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে অনেক সূত্রের বরাত্ত দিয়ে দাবি করা হয়েছে যে একজন শিল্পী যখনই বড় নাম হয় তখনই তাকে চাঁদাবাজির হুমকি দেওয়া শুরু হয়। এমনকি পাঞ্জাবি গায়কের একজন ম্যানেজার বলেন যে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে গায়কদের পরিবেশনের জন্য ডাকা হয়। সেখানে কিছু গুন্ডা গায়কদের সাথে কথা বলে যারা ছাত্র রাজনীতিবিদ এবং গুন্ডাদের মধ্যে একটি সংযোগের মতো। ধরুন ছাত্র রাজনীতিবিদ গ্যাং এর সাথে সংযুক্ত। কিছুক্ষণ পর গায়ক গ্যাং বীর কাছ থেকে চাঁদাবাজির ফোন পায়। অনেক সময় গায়করা চাঁদাবাজির টাকা দেন, কিন্তু অনেক সময় সে ছাত্র রাজনীতিকের সাথে কথা বলে এবং গ্যাং এর সাহায্য নেয়। গায়কটি কোনো গ্যাং বা জুটের অংশ হতে চাননি, কিন্তু ঠিক এভাবেই সে মাঝখানে আটকা পড়ে যায়। বন্ধুরা, এই ভিডিওতে আমাদের লক্ষ্য ছিল আপনাদের গ্যাংস্টারদের বাস্তব জীবন দেখানো। সিনেমা এবং সংবাদ চ্যানেলগুলিতে প্রায়শই গ্যাংস্টারদেরকে মহিমান্বিত করা হয়। এগুলো অতিরিক্ত মাত্রায় তৈরি এবং ওভার স্টাইলিশ। এ কারণেই অনেকে এই গুন্ডাদের পূজা করতে শুরু করে, কিন্তু এটাই বাস্তবতা। কিছু গ্যাংস্টার পুলিশ এনকাউন্টারে নিহত হয়, কিছু প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টারের হাতে নিহত হয় এবং কিছু জেলে থাকে। কারো কারো বাবা জেলে, কারো স্ত্রী জেলে, কেউ কেউ তাদের চাচাতো ভাইকে খুন করে, আবার কেউ কেউ তাদের বন্ধুকে খুন করে। যারা বেঁচে আছেন তারা ভয়ের মধ্যে থাকেন অথবা বিষণ্ণতার সাথে লড়াই করেন। সিনেমা এবং গানে যে গ্যাংস্টার লাইফ দেখানো হয় বাস্তবে সেই জীবন নয়। আপনার জীবনে অর্থপূর্ণ কিছু করার কথা ভাবুন। যদি চাকরি খুঁজে না পান তাহলে কিছু দক্ষতা শিখুন, কিছু ব্যবসা শুরু করার কথা ভাবুন। যদি আপনি বিচ্ছিন্ন বোধ করুন তাহলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করুন, কিন্তু যাই ঘটুক না কেন অপরাধের পথে পা বাড়াবেন না। আর যদি আপনার জীবনের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয় তাহলে অনিল বিষ্ণুয়ের মতো মানুষদের সম্পর্কে পড়ুন এবং তাদের কাছ থেকে শিখুন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গ্যাংস্টারদের ব্যক্তিগত জীবনের উপর আলোকপাত করেছি। আমাদের এই দীর্ঘ এবং ডিটেলস ভিডিওটি অনেকক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চোখ রাখুন আমাদের পরের ভিডিওতে।